গুড মর্নিং। আজকে 22শে জুন 2024 এবং দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি এবং অভিক ফাইনাল টাচ আপটা করছে। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আবার তৈরি হয়ে গেছি একটা উইকেন্ড ডেস্টিনেশন এনজয় করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক, বেশি দেরি না করে। আমরা একদম রেডি, মোটো ব্লগিং সেট আপ রেডি এবং আমরা এখন বেরিয়ে পড়ব। আমাদের বেরোনোর কথা কটা ছিল 6টা, আর এখন বেজে গেছে 7টা। অনেকটাই লেট। 1 ঘন্টা লেট আমরা, বাট ঠিক আছে, বাঙালি মানেই লেট, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। আশা করি তুমি কভার আপ করে দেবে। কভার আপ না করলেও রিল্যাক্স করতে যাচ্ছি, যখন পৌঁছাবো তাড়াহুড়োর কিছু নেই। গুড মর্নিং আপনাদের সবাইকে আমাদের ট্রাভেল উইথ অনবিক চ্যানেলের আর একবার স্বাগত জানাচ্ছি। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন বাঙালিদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন স্থান মুকুটমণিপুর, যেটা বাঁকুড়া জেলায় আছে। আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 12 বা NH 16 যেটাকে বলে, NH 12 বা NH 16-এ। এই মুকুটমণিপুর যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই কোলাঘাট হয়ে আর একটা হচ্ছে বিষ্ণুপুর হয়ে। কোলাঘাট হয়ে যে জার্নিটা, এটা মোটামুটি এই দূরত্বটা পড়ে ওই 235 কিলোমিটার মতো আমার বাড়ি থেকে, মানে কলকাতা থেকে। আর বিষ্ণুপুরে হয়তো 211 কিলোমিটার। তো আজকের আমরা এটা যাওয়াটা কোলাঘাট দিয়ে করছি, কিন্তু কালকে যখন আমরা ফিরবো তখন ইচ্ছা আছে ওই বিষ্ণুপুর হয়ে ফেরা, যাতে দুটো রাস্তার এক্সপিরিয়েন্স আমরা নিজেরাও করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাতে আপনারা যদি কোনো দিন বাই রোড আসার প্ল্যান করেন, তাহলে কোন রাস্তাটা আপনাদের জন্য বেটার হবে সেটা আপনারা ডিসাইড করে নিতে পারবেন। যারা বাই রোড আসতে পারবেন না, মানে যারা ট্রেনে আসতেবেন, তাদের জন্য বলে রাখি, আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতেও মতো এই ভিডিওতেও আমরা এই ভিডিও শেষে বা পরের ভিডিওতে ট্রেনে কীভাবে আসবেন এই মুকুটমণিপুর তার সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের সাথে জড়িয়ে থাকুন। সব কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। মুকুটমণিপুর কীভাবে যাবেন, কী কী ঘুরে দেখবেন, সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে শেয়ার করে দেবো। বাড়ি থেকে যেহেতু আমরা চা বিস্কিট খেয়ে বেরিয়েছি, আর মাঝখানে কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই। মানে এখান থেকে আমাদের বাড়ি থেকে, কলকাতা থেকে এই মুকুটমণিপুরের ডিস্টেন্সও দেখাচ্ছে 235 কিলোমিটার, মানে টাইম দেখাচ্ছিল ওই 5 ঘন্টা মতো। তো আমি ধরে চলছি কম বেশি 4 থেকে 4.5 ঘন্টা তো লাগবেই। যেহেতু বেরোতে একটু লেট হয়ে গেছে, ঢুকতে 11টা 11:30 তো আরামসে বেজে যাবে। গিয়ে আবার ঘুরতে হবে। ইচ্ছা ছিল কোলাঘাটে একটু ব্রেকফাস্ট বা ওই টিফিনটা করার। দেখি সিচুয়েশন যদি দাঁড়ায় তো কোলাঘাটে দাঁড়াবো। এখান থেকে কোলাঘাট বাকি আর 50 কিলোমিটার মতো। যদি ইচ্ছা করে দাঁড়াবো, ব্রেকফাস্ট করব, আর না হলে সোজা বেরিয়ে যাব। ওয়েদার বলতে গেলে এখানে এখন দারুণ ওয়েদার চলছে। একটু আগে রোদ ছিল, এখন আবার মেঘলা, মানে রোদ আর মেঘলা মিশিয়ে, কন্টিনিউয়াসলি রোদও হচ্ছে না মেঘলাও হচ্ছে না। ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম যে বৃষ্টি হওয়ার কথা আছে, মেঘলা ওয়েদার ছিল। বৃষ্টি হলেও কোনো প্রবলেম নেই, সব কিছু আমরা রেডি আছি। যাই হোক, রোদ হোক বৃষ্টি হোক কিছু যায় আসে না, ঘুরতে বেরিয়েছি, চুটিয়ে এনজয় করব। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, মাখন রাস্তা পুরো। চলে আসলাম আমাদের আজকের জার্নির ফার্স্ট টোলগেট, জালা ধুলাগড়ি টোলগেট। সামনে একটা প্রপার একটা বাইকের গ্রুপ যাচ্ছে, এটা মনে রাইডেই বেরিয়েছে। এই যে সবাই আরও সামনে যাচ্ছে, ওই যে গ্রুপ, বড় সড়ো গ্রুপ একটা, ভালো। সবাই আজকালকার যুগে এই জিনিসটা দেখতে পাচ্ছি
আমরা নিজেরাও সবার মধ্যেই পড়ি, যদিও একটু সময় পেলে ঘুরতে যাওয়ার মানে সময়টা বের করতে পারলেই এই যে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য, সত্যি একটা দারুণ রিফ্রেশমেন্ট এটা। যখন পেশা আর নেশা দুটো আলাদা হয় তখন পেশাটাকে একটু সামলে নিয়ে এই নিজের ঘোরার নেশাটাকে পূরণ করার এটা যে আনন্দটাই অন্যরকম। আমরা তো অনেক দিন পরে একটা রাইডে বেরিয়েছি। লাস্ট রাইড যদি মনে পড়ে, আমরা একটা বড় রাইডে যেটা গেছিলাম, পুরুলিয়া রাইডটা। সব ভিডিওগুলো আমরা এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। বাড়ি থেকে মোটামুটি 64 কিলোমিটার জার্নি করে মানে রাইড করে চলে এসেছি বাগনান। এখন সময় হচ্ছে 8:25। মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টা লেগে গেল। 1.5 ঘন্টা নয়, 1 ঘন্টা 5-10-15 মিনিট মতো লাগলো। যাই হোক, আর এখান থেকে কোলাঘাট বাকি ওই 18 কিলোমিটার মতো। চলে এসছি রূপনারায়ণ নদী আর কোলাঘাট ব্রিজ। ওই দেখো ট্রেন যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে। একটু দাঁড়িয়ে ছবি টবি তুললে ভালো হতো। দাঁড়াবো না, কারণ অলরেডি অনেকটাই টাইম নষ্ট হয়ে যাবে আবার। KFC কোলাঘাট জাস্ট 2 মিনিটস অ্যাওয়ে, দেখেই তো লোভ লেগে গেল। ওরে বাপরে, কত কাঁঠাল যাচ্ছে দেখো। এসে গেছি কোলাঘাট, কিন্তু দাঁড়াবো না। আমরা ডিসাইড করেছি বেরিয়ে যাব। আর এখান থেকে বাকি 160 কিলোমিটার মতো মুকুটমণিপুর। টাইম দেখাচ্ছে 3.5 ঘন্টারও লাগবে। 3.5 ঘন্টা না হলেও 3 ঘন্টা তো লাগবেই। খড়গপুর সোজা, হলদিয়া বাঁদিকে। আমরা সোজা চলে যাচ্ছি খড়গপুরের দিকে, আর এই বাঁদিকে চলে গেলে এটা চলে যাচ্ছে আমাদের দীঘা, মন্দারমণি, হলদিয়া, সব এই বাঁদিকে। এই কোলাঘাট ক্রস করে আমরা একটু ওই টি ব্রেক নিয়ে নিলাম, একটা চা আর বিস্কিট খেয়ে নিলাম। আর বড় কিছু খেতে ইচ্ছা করছিলও না, একদম পুরো আমাদের গেস্ট হাউসে গিয়েই খাবো। গরম লাগছিল, রেকর্ডিংটাও করিনি ওই জন্য। যাক, এখন যা এনার্জি নিয়ে নিয়েছি মোটামুটি এখন গেস্ট হাউস পর্যন্ত চলে যাবে, আর প্রবলেম নেই কিছু। কংসাবতী নদী আজকের প্রথমবারের জন্য দেখা হয়ে গেল এই কংসাবতী নদীর। আর এই ব্রিজটার নাম কংসাবতী রোড ব্রিজ। আজকের পুরো রাস্তায় আমাদের সঙ্গী হয়ে থাকবে এই কংসাবতী নদী। মুকুটমণিপুর যাওয়া অবধি 3 থেকে 4 বার তো এই কংসাবতী নদীকে আমরা ক্রস করব। আর মুকুটমণিপুর ড্যামটা হচ্ছে এই কংসাবতী নদীর উপরেই। এই নদীটা যতদূর আমি জানি ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি হয়ে এসছে, মানে এর উৎসটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তারপরে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সব হয়ে গিয়ে আমাদের এগিয়ে গেছে বে অফ বেঙ্গলের দিকে। যাই হোক, সামনে আসছে ডেবরা। এখান থেকে আর ডেবরা বাকি ওই 20 কিলোমিটার মতো। ডেবরা হয়ে বালিহাটি হয়ে আমরা ঠিক খড়গপুর যে বাইপাসটা আছে, খড়গপুর বাইপাসের ঠিক আগে সার্ভিস রোড নিয়ে বাঁদিকে ঢুকে যাব। দেখিয়ে দিচ্ছি, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। অসম্ভব সুন্দর রাস্তা, 3 লেন হাইওয়ে। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা তো জানেনই কতটা ভালো রাস্তা। আমি পুরো মুকুটমণিপুর অবধি রাস্তাটা কী আছে আপনার সাথে শেয়ার করে দেবো। এখন অবধি অসম্ভব সুন্দর রাস্তা। যখন থেকে ন্যাশনাল হাইওয়ে 16 শুরু হয়েছে, 3 লেন হাইওয়ে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে ছাড়েনি, সঙ্গে চলে 3 লেন হাইওয়ে। আর তার সাথে এত সুন্দর একটা ভিউ, অসম্ভব সুন্দর গ্রিনারি। ওয়েদারটা আমাদের সঙ্গ দিচ্ছে খুব সুন্দর করে।
নাগপুর 1139, বালেশ্বর 160, মেদিনীপুর 45। কত মুরগি নিয়ে যাচ্ছে, দেশি মুরগি। আমরা যে গেস্ট হাউসটা আজকে থাকবো অলরেডি বুক করা হয়ে গেছে, ভিডিও শেষে আমরা শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো ওখানে বলেই দিয়েছি ফোন করে আগে থেকে, আজকের দুপুরে লাঞ্চে আমরা ওই চিকেন থালি নিয়েছি, মানে ভাত আর চিকেন খাবো। ওই চিকেন দেখে বেশ মনে পড়ে গেল লাঞ্চের কথা। গিয়ে সাথে সাথে একটু ফ্রেশ হয়েই একদম পুরো লাফিয়ে পড়বো লাঞ্চ করতে। চলে এসেছি দেবরা, আর এখান থেকে বালিহাটি বাকি হচ্ছে আমাদের ওই 20 কিলোমিটার মতো। মানে বালিহাটি মানে আমাদের ন্যাশনাল হাইওয়ে থেকে যখন আমরা ঢুকে যাব আমরা মুকুটমণিপুর যাওয়ার দিকে, সেটা হচ্ছে বালিহাটি জায়গাটার নাম। এখান থেকে চেন্নাই 1567, ভুবনেশ্বর 343 আর খড়গপুর 37 কিলোমিটার। বাড়ি থেকে চলে এসেছি 112 কিলোমিটার, আর তার সাথে পৌঁছে গেছি 112 কিলোমিটার রাইড করে ডেবরা টোলগেট। আমাদের জার্নির আজকের এটার সেকেন্ড টোলগেট। It's not a game, it's a rich thing. উত্তর সিমলা বাঁদিকে, মেদিনীপুর বাঁদিকে। এই যে চলে এসছে, এই যে সামনেই এই যে আমাদের সার্ভিস রোডটা, এদিকটা আমাদের বাঁদিকে নিয়ে নিতে হবে। তো আমরা এবার ছেড়ে দিলাম NH16টা, NH16 সোজা বেরিয়ে যাচ্ছে, NH16 ছেড়ে আমরা বাঁদিকে ঢুকে গেলাম। সামনের মোড় থেকে ডান দিকে একটা নিয়ে নিতে হবে, ব্রিজের নিচ দিয়েই চলে যাবো আমরা। এই যে ব্রিজের নিচ দিয়ে গিয়ে আবার বাঁদিকে চলে যাচ্ছি। এই জায়গাটার নামই হচ্ছে বালিহাটি। সামনে আসছে ভাদুতলা। ভাদুতলা এই বালিহাটি থেকে মোটামুটি 14 কিলোমিটার। ভাদুতলা থেকে আমরা আবার টার্ন নেবো লেফট সাইডে। উঠে গেছি আমরা ন্যাশনাল হাইওয়ে 14, আর তার সাথে সাথে চলেও এসেছি, দেখাও পেয়ে গেছি আজকে দ্বিতীয়বারের জন্য কংসাবতী নদীকে। দারুণ লাগছে, অনেকটাই জল আছে, একটু বৃষ্টি হয়েছে কদিন বলে মানে জলটা আর এতটা ভরে গেছে। আর এই ব্রিজটার নাম হচ্ছে বীরেন্দ্র ব্রিজ। দেখা হবে তোমার সাথে, আবার দেখা হবে চলার পথে। এই যে আবার কোত্থেকে রোদ দূরে চলে আসলো, এটা তো বিরক্তিকর। এতক্ষণ তো বেশ ঢুকেছিল, ভালোই ছিল, আবার গরম লাগবে। এই জায়গাটার নাম মোস্ট প্রবাবলি হোসনাবাদ। 142 কিলোমিটার বাড়ি থেকে রাইড করে আমরা চলে এসেছি ভাদুতলা। আর মুকুটমণিপুর যাওয়ার জন্য এই ভাদুতলা থেকে আমাদের নিয়ে নিতে হলো লেফট টার্ন। আর এখান থেকে এখনও মুকুটমণিপুর বাকি 91 কিলোমিটার। আশা করছি আর কত, 2 ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগবে। আর এখন সময় হয়ে গেছে 9:55, মানে 10টা 12টা তো বেজেই যাবে ঢুকতে ঢুকতে আশা করা যায়। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করছি না, ধীরে সুস্থেই বাইক চালিয়ে যাচ্ছি, রাইডটাকে এনজয় করছি। জঙ্গলমহল ভাদুতলা স্টেশন। ফাটাফাটি সুন্দর রাস্তা, দুদিকে গাছপালা, জঙ্গলে ভর্তি। এই জঙ্গলটার নাম যেটুকু দেখলাম ভাদুতলা রিজার্ভ ফরেস্ট দেখাচ্ছে। অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব সুন্দর, বলে বোঝানো যাবে না এত সুন্দর। আমরা তো দুজনে দাঁড়িয়ে বেশ কিছু কটা ছবি তুলে নিলাম। এই ছবিগুলো আমাদের দুজনের ইনস্টা প্রোফাইলে দেখে নিতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিলাম, একবার চেক করে নিতে পারেন। অসাম জার্নি ছিল, অসাম রাস্তা ছিল এটা।
আমাদের এই ভাদুতলা থেকে এই পিড়াকাটা এই রাস্তাটা পুরো জঙ্গলের মাঝখান দিয়ে এখনো অবধি অসাধারণ রাস্তা লাগলো। এই জার্নিতে এখনো অবধি আমার বেস্ট লাগলো মুকুটমণিপুর যাওয়ার জন্য। যদি আমরা বিষ্ণুপুর হয়ে আসতাম, ওখানেও যদি আমরা জয়পুর ফরেস্টটাও পেতাম, মানে পাবো আমরা কালকে যখন যাব জয়পুর ফরেস্টের মধ্যে দিয়েও যাব, অসম্ভব সুন্দর লাগছে। আর বৃষ্টিটাও হবে, বৃষ্টি হয়েছেও কিছুটা, যেন গাছের পাতাগুলো পুরো সবুজ। ও অনবদ্য রাস্তা আর অনবদ্য ভিউ। চলে এসছি পিড়াকাঠা। এই পিড়াকাঠা থেকে এবারে আমাদের নিয়ে নিতে হবে ডান দিকে, এই যে সামনে, এবার ডান দিকে চলে যেতে হবে। এই রাস্তার উপরে পুরো তিল গাছ সাজিয়ে রেখেছে, এগুলো সব শুকাবে, শুকানোর পরে চলে যাবে আড়তে, তারপরে এখান থেকে তেল বের করা হবে। পুরো রাস্তাটা অনেকটাই গোয়ালতোড়, এটা প্রায় আমি 2-3 কিলোমিটার ধরে দেখতে পাচ্ছি রাস্তার উপরে পুরো সাজানো আছে এই তিল, আর মাঠে এখনো আছে, তোলা হয়নি এখনো তিল গাছ। গোয়ালতোড় আর এখান থেকে বাকি আর 5 কিলোমিটার মতো, চলে এসছি। আর আমাদের মুকুটমণিপুর বাকি আর ওই অলমোস্ট কত 60-62 কিলোমিটার। আর এই রাস্তাটা কন্টিনিউয়াসলি পুরো জঙ্গলের মাঝখান দিয়ে, অসম্ভব সুন্দর লাগছে রাস্তা, বলে বোঝানোর বাইরে। রাইড করতে একটুকুও কষ্ট হচ্ছে না, শুধুমাত্র একটু রোদ বেরোলে কষ্ট, বাদ বাকি কোনো কষ্ট হচ্ছে না। চলে এসছি গোয়ালতোড়। এই গোয়ালতোড় থেকে মোটামুটি এবারে আসছে সারেঙ্গা মোড়। সারেঙ্গাটা এখান থেকে ওই 17-18 কিলোমিটার ডিস্টেন্স আছে। তারপরে রায়পুর, অম্বিকানগর, মুকুটমণিপুর, আর বাকি 56 কিলোমিটার। সময় হয়ে গেছে এখন 10:45। আর ঘন্টাখানেক, হ্যাঁ 1 ঘন্টা তো লাগবে মিনিমাম, আশা করা যায়। করে গেলাম এন্ট্রি আমরা বাঁকুড়া। সারেঙ্গা এখান থেকে দেখাচ্ছে আর 7 কিলোমিটার বাকি। বাঁকুড়া ঢুকতেই হালকা হালকা ঢেউ খেলানোর রাস্তা শুরু হলো, মানে উঁচু নিচু রাস্তা। চালিয়েও সেই মজা লাগছে। উপরে খেজুর গাছ, খেজুরগুলো সব নেই, শেষ হয়ে গেছে, থাকলে হয়তো নেমে দাঁড়িয়ে এটা পারতাম। এটা হচ্ছে সারেঙ্গা মোড়। এখানে একটা জিনিস বলে রাখি, এই সারেঙ্গা মোড় থেকে সোজা চলে গেলে হচ্ছে আমাদের রায়পুর বাজারটা পড়ছে, আর এই ডান দিকে চলে গেলে পিরোলগাড়ি মোড় বলে একটা আছে জায়গাটা। আমি সোজা চলে গেলেও যাওয়া যায়, কিন্তু রাস্তাটা অতটা ভালো হয় না যতটুকু আমি জানি। তাই ভাবছি এখান থেকে গিয়ে ডান দিকে গিয়ে পিরোলগাড়ি মোড় যাব, পিরোলগাড়ি মোড় থেকে আবার রায়পুর বাজারে আসব। এর জন্য আমার 10 কিলোমিটার হয়তো একটু বেশি রাইড করতে হবে, তবে মনে হয় এই রাস্তাটা বেশি ভালো হবে। তাহলে সোজা চলে গেলেই ভালো হবে বলছেন তো? এটা গেলে অনেকটা বেশি রাস্তা হবে, কিন্তু রায়পুর হয়ে সোজা মুকুটমণিপুর বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম এই রাস্তাটা অতটা ভালো নয়, একটু অফ রোড আছে, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন এই রাস্তাটা ভালো না হলে, মানে মাঝখানে কিছুটা রাস্তা একটু ওই বালি দিয়ে আর ইট বালি পাথর দিয়ে বললো, এই রাস্তাটা গেলে অনেকটাই শর্টকাট বলে পিরোলগাড়ি দিয়ে যাওয়া যেত, কিন্তু ওটাতে আরও অনেকটা বেশি 10-15 কিলোমিটার বেশি ঘোরা। আমিও জানি ওটা বেশি ঘোরা, শুধুমাত্র আমি এটা অ্যাভয়েড করছিলাম। এই রাস্তাটা আমি যতটুকু জানতাম ভালো না। তবে ইনারা বলছেন যে অসুবিধা নেই, বড় বড় গাড়িও নাকি এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। তো চলে এসছি, দেখা যাক। এখানকার লোক খুবই হেল্পফুল। আমি শুধু একজনকে জিজ্ঞেস করেছি কোন রাস্তাটা বেটার হবে, সবাই মিলে এগিয়ে এসছে বলার জন্য। বালি ফেলা আছে, এইগুলোই বলছিল যে মাঝে মাঝে বালি ফেলা আছে, আর ওই
স্টোন চিপগুলো আছে, একটু অফ রোড আছে। এটা সারাচ্ছে, এটা রিপেয়ার করছে, মানে ভালো হচ্ছে জিনিসটা। তো এই বালি তো খুব সাবধান, এইগুলোতে বাইক খুব স্কিড করে। আমি এই বাইকটাকে খুব অ্যাভয়েড করি। এখন রোদ আছে বলে, মানে বর্ষাটা কোনো সেইভাবে শুরু হয়নি বলে এটা আসা যাচ্ছে, কিন্তু বর্ষার সময় এটা মনে হয় না আসা যাবে বলে। যদি কেউ বর্ষার সময় আসেন প্রপার মনসুনে, তাহলে আমি বলবো যে পিরলগাড়ি রোডটা ধরেই আসুন, এই রাস্তাটা অ্যাভয়েড করুন। এই হচ্ছে কংসাবতী নদী। ওরে বাবা, চাকা তো দারুণ স্কিড করছে, পুরো বালি, পুরো বালি। কি সুন্দর স্নান করছে দেখো, দেখে আমার খুব হচ্ছে, হিংসা হচ্ছে। না না, নদীতে ফেলবো না তোমাকে। এই রাস্তাটাই খারাপ, এই কংসাবতী নদীর উপরের এইটুকু রাস্তাটাই খারাপ। রাস্তাটা একটু খারাপ হলেও মানে একটু অফ রোডটাও রাইডিংয়ের তো একটা পার্ট। তো এতক্ষণ ভালো রাস্তার পর একটু অফ রোডটা করতে ভালোই লাগছে। শুধু বালিটার জন্য রিস্ক, পড়ে গেলে তখন আর ভালো লাগবে না, চিৎপটাঙ্গে শুয়ে থাকতে হবে। অনা বলছে তুমি আর যাই করো, ফেলো ফেলো, আমাকে নদীতে ফেলো না। নদীতে জলও নেই, পড়বে কোথায়? নদীতে তেমন জলও নেই। তবে আবারও বলছি যে বর্ষাকালে আসলে এই রাস্তাটা অ্যাভয়েড করুন। বর্ষাকালে আসলে এই পিরল গাড়ি ধরেই যান, তাহলে সুবিধা হবে। কারণ রাস্তাটা মারাত্মক, তখন বাজে হয়ে যাবে, কাদা নোংরা পুরো জলে থাকবে। এই শেষ হয়ে গেল, আবার আমাদের টারম্যাক রোড স্টার্ট হয়ে গেল। এবারে রাস্তাটা পুরোটা ভালো। এটা হচ্ছে রায়পুর বাজার মোড়। এই মোড় থেকে, এই যে সোজা এই দিক থেকে আসলে আমরা ওই পিরলগাড়ি মোড়, আমরা যদি ওই সারেঙ্গা থেকে ঢুকতাম তাহলে পিরলগাড়িও এইখানে এসে মিট করতাম। এটা অনেকটাই শর্টকাট হলো, টাইমটা অনেকটাই সেভ হলো। এখান থেকে আমাদের সোজা বেরিয়ে যেতে হবে। মুকুটমণিপুর 29 কিলোমিটার, বাঁকুড়া 27, ঝিলিমিলি 49। রাস্তাটা দেখো কতটা নেমে গেছে, এইরকম পুরো ডাউন, আবার উঠছে। গোপ্রোতে জানি না বোঝা যাচ্ছে নাকি, ভালোই ডাউন, আবার এই উঠবো আবার। পুরো চড়াই উঠতে এই রাস্তা, তার সাথে সুন্দর পাহাড় আর ছোট ছোট পাহাড় আর জঙ্গলের ভিউ। এখান থেকে 10 কিলোমিটার বাকি আমাদের গেস্ট হাউসটা, আর সামনেই আসছে অম্বিকানগর। দাঁড়িয়ে গেলাম, পুরো দাঁড়িয়ে গেলাম। একবার দেখতে পাচ্ছেন রাস্তাটা আর এদিকের ভিউটা, হোয়াট আ ভিউ। ওখানে গরু চড়ছে, ছাগল চড়ছে মাঠে, পুরো গ্রাম্য পরিবেশ, আর এখানে পাহাড়। কিছু ছবিও তুলে নিলাম, ছবিগুলো আপনারা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পারবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, চেক করে নিতে পারেন। ফাটাফাটি। এই হচ্ছে অম্বিকানগর। এই অম্বিকানগর থেকে সামনে, ওই যে সামনে মোড় থেকে আমাদের নিয়ে নিতে হবে ডান দিকে। এই অম্বিকানগরে খুব মোটামুটি অনেক পুরনো, আমি যতদূর জানি 700 বছর, ওই 600-700 বছরের পুরনো একটা অম্বিকা দেবী মন্দির আছে, খুব পপুলার। তো আমাদের এই মুকুটমণিপুরের সাইট সিনের লিস্টে আছে ওটা। ইচ্ছা আছে আসার, দেখা যাক। আগে গেস্ট হাউসে ঢুকে ফ্রেশ হই, তারপরে প্ল্যান করব কোথায় যাব, কখন কোনটা যাব, সব কিছু প্ল্যান করব যে সাইট সিনগুলো আছে। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। এই তো আশেপাশে, ড্যামের আশেপাশে প্রচুর হোটেল আছে, লজ, মোনালিসা, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। আমরা এখানে না, একটু ক্রস করে, আমাদের ড্যামটা ক্রস করে আর একটু পরেই আছে আমাদের গেস্ট হাউসটা। 235 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুর। সময় এখন 12:30 বাজছে। আমাদের মোটামুটি কলকাতা থেকে আসতে 5 ঘন্টা মতো লাগলো।
তো আমরা এখন আছি পিএইচজির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট WTP গেস্ট হাউসে। রুম অ্যাভারেজ বলবো আমি, তবে এসি, বেড, একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ড্রেসিং টেবিল দিয়েছে এবং সুন্দর পরিষ্কার একটা বাথরুমও আছে ওখানে। পিএইচজি বাংলো বুক করতে গেলে আমাদের সল্টলেকে নিজলয় ভবন থেকে অ্যাপ্লাই করে বুক করতে হয়, অ্যাপ্লিকেশন আছে। সরকারি কর্মচারী হলে আপনাদের 500 মতো চার্জ করবে এবং নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে আপনাদের 1500 থেকে 2000, ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অফ দ্য গেস্ট হাউস বা লোকেশন অফ দ্য গেস্ট হাউস, সেই অনুযায়ী চার্জ করা হয়। এই গেস্ট হাউসটি কোনো রকমভাবে কল করে অথবা লিঙ্কে ক্লিক করে বুক করা যায় না। নিজলয় ভবনে অ্যাপ্লিকেশন দিয়েই এটিকে বুক করতে হয়। ভিডিওর ডেসক্রিপশনে নিজলয় ভবনের অ্যাড্রেস দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, যারা এখানে আছেন তারা খুবই ভালো এবং খুবই হেল্পফুল, সেটা একটা খুবই বড় প্লাস পয়েন্ট অবভিয়াসলি। আপনারা যদি ড্যামের কাছে কেউ থাকতে চান সেক্ষেত্রে আরও অনেক গেস্ট হাউস, রেস্ট হাউস, লজ অনেক কিছু আছে। তো সেগুলো আমরা এই সিরিজে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো, যাতে আপনারা যারা ড্যামের কাছে থাকতে চান তাদেরও হেল্প হয়ে যায়। ডিসক্রিপশানে লিঙ্ক এবং ফোন নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যখন সেটা আমরা বিকেলে বেরোবো বা কালকে যখন বেরোবো, এই সিরিজে আপনাদের জন্য থাকবে। তো প্লিজ আমাদেরকে ফলো করতে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সিরিজটা। বিশাল খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার নৌকা বিহারে যেতে হবে। ফ্রেশ হয়ে চলে এসেছি। এবারে আমরা তো আগে থেকে ফোন করে বলে দিয়েছিলাম আমরা চিকেন থালি খাবো, চিকেন ভাত খাবো। তো চলে এসছে, খাবার সাজিয়ে চলে এসছে। এখানে আছে আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি আর চিকেন, আর এখানে স্যালাড দিয়েছে। খিদে চরম পেয়েছে। শুরু করতে এখানে একটা জিনিস বলা হয়নি, চাটনিও আছে। শুরু করা যাক ডাল আর আলু ভাজা দিয়ে। ওটা বিশাল গরম তো। অমৃত, প্রাণ এলো। সকাল থেকে চা বিস্কুট চলছিল, প্রাণ এলো। চলছিল কি, চা বিস্কুট তো একবারই খেলে। কেন, সকাল বাড়ি থেকে তো চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। কতক্ষণ লাগবে তাহলে নৌকা চড়তে? ওদের তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। এবার সবগুলো আছে কভার হয়ে যাবে। দেখা যাক। আমি কিন্তু এই নৌকা চড়াটা নিয়ে খুব এক্সাইটেড। আর একবার ভাত নিয়ে নিয়েছি মাংসটা এবার খাওয়ার জন্য। ফাটাফাটি হয়েছে। খাওয়া কমপ্লিট। এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, আর ওই যে ওখানে আছে আমাদের রুমটা, আর ঠিক রুমের সামনেই মানে ডাইনিং এরিয়ার সাথেই আছে সুন্দর একটা ব্যালকনি। আমাদের যেটা গেস্ট হাউসটা কিন্তু ভালো বেশ বাগান টাগান দিয়ে সাজানো, নিচে অনেক গাছপালা আছে। আর যেহেতু এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই যে নিচে প্রসেস হচ্ছে, ওয়াটার ট্রিটমেন্টের প্রসেস এখানে হচ্ছে। আমরা তাহলে আজ ফার্স্ট এপিসোডের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এবার একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আমরা বিকেলে এখানে যে সাইট সিনগুলো যেগুলো আছে, বাইকে চড়ে বা নৌকোয় চড়ে, নৌকো বিহার যেটা বলে, নৌকোয় চড়ে এই ভিডিও শেষ করছি। তাহলে নৌকোয় চড়ে আমরা বাকি সাইট সিনগুলো করব, আর সেটা আমরা দেখাবো আমরা পরের ভিডিওতে, পরের এপিসোডে। তো ড্যাম দেখা যাচ্ছে ছোট একটা। এখান থেকেও কিন্তু ভালো পাহাড় দেখা যাচ্ছে, এখান থেকে ড্যামও দেখা যাচ্ছে, ওই দূরে দেখো ড্যাম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা যেটা ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে। এদিকে দেখো, এদিকে দেখো, এখান থেকে ড্যাম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যাবো ওখানে, এখানে গোপ্রোতে দেখা যাবে না যদিও। যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। একটা বলার আছে, সেটা হচ্ছে আপনারা যদি পিএইচজি বুক করেন বলবেন ইন্সপেকশন বাংলোটা দিতে, ওটা আরো ভালো, এটার থেকেও ভালো ওটা। হ্যাঁ, এটা পুরনো বিল্ডিং, এটা অ্যাকচুয়ালি ওয়াটারটা পুরনো বলে রুম কোয়ালিটি গুলো অ্যাভারেজ হয়ে গেছে, বাট ইন্সপেকশন বাংলো হচ্ছে নতুন তৈরি। তো আপনারা যদি কখনো বুক করে ইন্সপেকশন বাংলো বলবে। এছাড়াও ইরিগেশন ডিপার্টমেন্টের বাংলো আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো আছে, তারপরে আপনারা চাইলে ইউথ হোস্টেল বুক করতে পারেন, এবং প্রাইভেট প্রপার্টি সেগুলো তো আছেই। তো সেগুলো আমরা আপনাদের সাথে এখানে শেয়ার করব। আমাদের চ্যানেল দেখতে থাকুন সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, মানে পরের এপিসোডে। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন।
আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।